জাসপ্রীত বুমরাহ, ট্রাভিস হেড দুই দলের দুজন ভীতি ছড়াচ্ছিলেন। শেষমেশ জাসপ্রীত বুমরাহ ট্রাভিস হেডকে আউট করলেন এবং ম্যাচের পার্থক্যটা বোধ হয় সেখানেই গড়ে উঠল এই মিল। 89 রানে ট্রাভিস হেড আউট হয়েছেন। অনেকখানি দূরে অস্ট্রেলিয়া ম্যাচ থেকে সরে গিয়েছে এবং বুমরাহকে সেই ক্রেডিটটা দিতে হবে যে ভীতি যে সঞ্চার করছিলেন তাকেই আউট করে দেওয়া। বারে বারে এই কাজটা বুমরাহ করে। রাফি একদম অবিশ্বাস্য বললো বোধ করে একটু কম হয়ে যাবে এমন একজন বোলার। নতুন শব্দ তার জন্য আবিষ্কার করতে হবে বাংলা ভাষাভাষীদের বা যারা তার নামে প্রশংসা করেন। মানে প্রশংসার কথা বলছি, লাসিথ মালিঙ্গা একটা টুইট করেছেন, দেখেছেন কিনা জানি না, বলছেন যে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। একদম মানে লাসিথ মালিঙ্গের মতো একজন বোলার যখন কাউকে বলেন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, আর বেস্ট না কেন, এমন অবিশ্বাস্য পারফরমেন্স করছেন একদম শুরু থেকেই। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেওয়া যাকে বলে। ইন্ডিয়া এত কম রানে অল আউট হওয়ার পর হয়তো সবাই ভেবেছিল যে এই টেস্টটা একদমই অজিদেরই, কিন্তু একজন জাসপ্রীত বুমরাহ যে দলে রয়েছে সে দল বোধ করি এভাবেই কামব্যাক করতে পারে। বিরাট কোহলি বিশ্বকাপ জিতে যখন ওয়াংখেড়েতে এসেছিলেন তখন বলেছিলেন যে আপনারা সবাই একসাথে হয়ে একটা লোককে ধন্যবাদ দিতে পারেন, তার নাম জাসপ্রীত বুমরাহ। মানে অবিশ্বাস্য যাকে বলে ঠিক তাই। এই পার্টে তিনি বারবার প্রমাণ করেছেন যে কেন তিনি বর্তমান সময়ের সেরা বোলার। মানে তাকে তো এখনকার সেরা বোলার বললে আপনার আপত্তি থাকার কথা না। নিঃসন্দেহে মডার্ন ডে গ্রেট তাকে বলা যেতেই পারে। একটা জিনিস মাথায় বারে বারে খোঁচা দেয়, জাসপ্রীত বুমরাহ এবং মুস্তাফিজুর রহমানের একই সময় ডেবিউ হয়েছিল, দুজন ইকুয়ালি কেপেবল ছিলেন, দুজনকে নিয়েই তখন অনেক আলোচনা হচ্ছিল। খানিকটা হয়তো মুস্তাফিজুর রহমান এগিয়েও ছিলেন তখন, কিন্তু সময়ের ফেরে আসলে কোথায় তিনি পৌঁছে গেছেন। মুস্তাফিজুর রহমান একেবারে তাকে বাদ দিয়ে দিচ্ছে না, কিন্তু স্বীকার করে নিতেই হবে যে জাসপ্রীত বুমরাহ সময়ের সেরা পেসার। গতকালকে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার আমরা মাঠেও দেখেছি, বেশ কিছু স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত দুই দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে। 500-র উপরে টার্গেট ছুড়ে দেওয়ার পরেও কিন্তু মনে হচ্ছিল যে অনেক সময় অস্ট্রেলিয়া হয়তো বা ম্যাচে খানিকটা ফিরতেও পারে, সেই আভাস ট্রাভিস হেড দিচ্ছিল। 89 রানে তিনি আউট হয়েছেন, 101টা বল তিনি খেলেছেন। এর আগে আমরা ইয়াশাসবি জয়সওয়ালের সেঞ্চুরি দেখেছি, দুর্দান্ত তিনি খেলেছেন। প্রথমবার অস্ট্রেলিয়া খেলতে গিয়ে কেউ ওইভাবে খেলতে পারে এটা আসলেই খুব বিশ্বাস করাটাই কঠিন। এবং বিরাট কোহলি, যাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, বাতিলের খাতায় অনেকে ফেলে দিচ্ছিলেন, তিনিও সেঞ্চুরি করেছেন। ম্যাচের ব্যবধান এই দুজনও গড়েছেন, শুধু বুমরাহর কথা বলবো না। ব্যাটিং এন্ড থেকে সেকেন্ড ইনিংসে এভাবে ফাইট ব্যাক করা, 487 রান পার্থের মতো জায়গায় সেকেন্ড ইনিংসে করা, এটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার। পার্থে 4টা টেস্ট এর আগে হয়েছে এই মাঠটায়, অপটা স্টেডিয়ামে, সেখানে 4টা ম্যাচই অস্ট্রেলিয়া জিতেছে এবং আগে ব্যাট করে জিতেছে। এইখানে এই ব্যতিক্রমী চিত্রপটটা অস্ট্রেলিয়ার সামনে হাজির হচ্ছে এবং আমার কাছে মনে হয় যে দুর্দান্ত খেলছে ইন্ডিয়া। রাফি, অ্যান্টিগাতে বাংলাদেশের যারা এখনকার খেলছেন, মাহমুদুল হাসান জয়, সাদত হোসেন দীপু, এরা কিন্তু যুব বিশ্বকাপ জিতেছেন। তখন ওই রানার্স আপ দলে, মানে ভারতীয় দলে ছিলেন জয়সওয়ালের বিপক্ষে জয়সওয়াল। তো ওই জয়সওয়াল এখন দুর্দান্ত খেলছেন, আর আমাদের ব্যাটাররা কোথায় সেটা তো সবাই বলে দিচ্ছে। তবে আপনি মানে জয়সওয়াল কেন এত ভালো পারফরমেন্স করে, তো সঞ্জু স্যামসনের মুখ থেকেই শোনা যে তিনি একবার বলছিলেন যে আমরা যখন প্র্যাকটিসে আসি, মানে আইপিএল এর সময়, ও 7-8 ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করে। মানে থ্রোয়াররা যারা বলটা থ্রো করেন তাদের সবাই ইনজুর্ড হয়ে গিয়েছিল, শুধুমাত্র স্যামসন এত বেশি বল ব্যাটিং প্র্যাকটিস করেছিল। এই লোকটা মানে কি করে যে পারেন। আর চেন্নাই টেস্টে মানে আমি নিজ চোখে থেকেছিলাম, মানে এই জন্যই আমার কাছে ব্যাপারটা একটু অবিশ্বাস্য লাগছে না। ম্যাচ শেষ হয়ে গেছিল প্রায় 12টার দিকে স্থানীয় সময়, তো তিনি 2:30 নাকি 3টা পর্যন্ত একদম স্টেডিয়ামে সবাই চলে গেছে। মানে সাংবাদিক থেকে শুরু করে দর্শক তো বটেই, মানে যারা ওই যে মাঠ কর্মী রয়েছেন তারাও খানিক বিরক্ত কিনা যে এই লোকটা এখনো ব্যাটিং প্র্যাকটিস করছে, অথচ ম্যাচটা কিন্তু জিতেছে। তার ব্যাটেও দারুণ একটা ইনিংস ছিল। মানে নিবেদন যাকে বলেন, একদম মাঠে ক্রিকেটের নিবেদনের সর্বোচ্চ। এই জন্যই অস্ট্রেলিয়ার মতো একটা মাঠে তিনি এমন একটা দারুণ সেঞ্চুরি পান, তার ব্যাটিং কর তার পক্ষেই কথা বলে। মানে অবিশ্বাস্য। আমরা বুমরার জন্য বলছি, তার জন্য বললেও কম হবে না। আর বিরাট কোহলি মানে বছরের পর বছর একজন সেরা পারফর্মার ভারতীয় দলে ব্যাট হাতে, যদিও তার সাম্প্রতিক সময়টা একেবারে ভালো যাচ্ছিল না। এই সেঞ্চুরির আগে সম্ভবত 5টা ব্যাটিং ইনিংসে তিনি 20 রানও করতে পারেননি, তো তারপরও এই সেঞ্চুরিটা তার জন্য বেশি একটু বিশেষ। স্ট্যান্ডে তার স্ত্রী ছিলেন, সহধর্মিণী ছিলেন, তার সন্তানরাও সম্ভবত ছিলেন। তো এমন একটা সেঞ্চুরি তিনি দারুণভাবে উৎসর্গ করলেন। আর অস্ট্রেলিয়ার মাটিতে কেন জানি তিনি সবসময় খুব ভালো ব্যাটিংটা করেন, একদম সেটা তার ক্যারিয়ারের শুরু থেকে। প্রথম টুরটা মেবি বাদ দিয়ে পরেরগুলো থেকে একেবারে দারুণ। আবার তো হুট করে ওই যে শ্রীলঙ্কার সঙ্গে ওই ত্রিদেশীয় সিরিজের যে একটা অবিশ্বাস্য ওয়ানডে ইনিংস খেলেছিলেন, 170 পেরোনো ইনিংস। মানে অস্ট্রেলিয়াতে সবসময় বিরাট কোহলি ভালো খেলে থাকেন। অ্যাবসলিউটলি। জয়সওয়ালের কথাও আরেকবার আসবো। যুব বিশ্বকাপের সেরা পারফরমার তিনি ছিলেন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিলেন। তার ডেবিউ হয়েছে কবে? 2023 সালে। টি-20 এবং টেস্ট তিনি খেলেন, ওয়ানডেতে তার এখনো ডেবিউ হয়নি। আর আমরা সবসময় ওয়েট করে থাকি যে কবে আমাদের এরকম একজন পারফর্মার আসবে এবং তাকে আমরা যত দ্রুত সম্ভব জাতীয় দলে নিয়ে আসবো।
জয়সওয়ালের মতো প্লেয়ারেরও নিজেকে তৈরি করে একদম ইন্টারন্যাশনাল অ্যারেনাতে ডমিনেন্ট করার মতো পজিশনে এসে তারপর ডেবিউ করতে হয়েছে, এবং তার টেস্টের অ্যাভারেজ আপনি যদি দেখেন অলমোস্ট 60-র কাছাকাছি তার অ্যাভারেজ এই মুহূর্তে আছে। তিনি ডেলিভার করছেন, এবং ইন্ডিয়া আসলে এভাবে প্লেয়ারদেরকে পরিণত করে। জাতীয় দলে এসে আমাদের প্লেয়াররা পরিণত হয়, কিংবা অনেক সময় দেখা যায় হিতে বিপরীতটাও ঘটে থাকে। সেই দলে যারা ছিলেন তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তারা ডেলিভার করছেন, পারফর্ম করছেন, কিন্তু অনেকের ব্যাপারেই সেই ব্যাপারটা ওয়ার্ল্ড ক্লাস হয়ে যাওয়ার যে ব্যাপারটা। আচ্ছা রাফি, আমি আপনাকে একটু থামিয়ে একটা ছোট্ট প্রশ্ন করি, মানে যুব বিশ্বকাপ জেতা ইম্পর্টেন্ট না জয়সওয়ালের মতো একজন ব্যাটার পাওয়া ইম্পর্টেন্ট? আমি হয়তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ফেলবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অবশ্যই জয়সওয়ালের মতো প্লেয়ার তৈরি করাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। যুব বিশ্বকাপ ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর আস। নিঃসন্দেহে আমরা প্রাউড সেই ব্যাপারে। আমাদের বেশ কিছু বাঞ্চ অফ গুড প্লেয়ার্স আমরা সেই টুর্নামেন্ট থেকে পেয়েছি, হয়তো বা জয়সওয়ালের মতো প্লেয়ার আমরা পেতে পারতাম। এই ব্যাপারে আরেকটা ভিন্ন ব্যাপারও আপনাকে জিজ্ঞেস করবো। শরীফুল ইসলাম যখন জয়সওয়ালকে আউট করেছিলেন সেই বিশ্বকাপে, তাকে খুব অ্যাগ্রেসিভ দেখা গেছিল, তিনি তাকে চুপ করতে বলেছিলেন। এই ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়, এবং এটা নিয়ে অনেক হাস্যরসের পরিস্থিতি তৈরি হচ্ছে। অনেকে বলছেন যে হ্যাঁ, তখন শুধু উচ্চবাচ্য করতে পারি আমরা, মাঠে পারফর্ম করতে পারি কিনা। এই ব্যাপারটা শরীফুলের জন্য খানিকটা আবার কি বলবো, তার জন্য জাস্টিস করা হচ্ছে কিনা। তিনি তো পারফর্ম করছেন বাংলাদেশে। মুস্তাফিজুর রহমানের পরে বাহাতি পেসার আমার কাছে মনে হয় শরীফুল ইসলাম ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট, এবং তিনি নিজেকে প্রমাণ করছেন। তার ক্যারিয়ার অ্যাভারেজও 30-এর নিচে আছে। আমার কাছে মনে হয় এই ব্যাপারটা নিয়েও এত উচ্চবাচ্য করার কিছু নেই। মাঠে এরকম অ্যাগ্রেশন দেখা যেতেই পারে, তাই বলে কি শরীফুল ইসলাম জয়সওয়ালের প্রতি সারা জীবন কি ডিসরেসপেক্ট ক্যারি করবেন? নিশ্চয়ই নয়। আমার মনে হয় মাঠ খেলার পরেই হয়তো বেশি ব্যাপারটা চুকে গিয়েছে, এবং জয়সওয়াল ভালো করছেন তাই বলে আমাদের দেশের যারা অ্যাসেট তাদেরকে একেবারে ফেলে দিতে হবে, এটা আমি মনে করি না। না, ক্রিকেটের সৌন্দর্য এখানে। আমরা আলোচনা শুরু করেছিলাম অস্ট্রেলিয়া ইন্ডিয়া পার্ট টেস্ট নিয়ে, সেখান থেকে চেন্নাই, মিরপুর, মুস্তাফিজ, জয়সওয়াল, মাহমুদুল হাসান জয়, অ্যান্টিগা টেস্ট, মানে আমরা নানান দিক অলরেডি ঘুরে ফেলেছি। তবে এটাই বোধ করি ক্রিকেটের সবচেয়ে বড় সৌন্দর্য। আপনি যেটা বলছিলেন, তখনকার আমাদের দেশের ক্রিকেটে বা সব মানে এখন পর্যন্ত হয়তো সবচেয়ে বড় অ্যাচিভমেন্টের একটা কিন্তু এই যুব বিশ্বকাপ জেতা। আপনি অবশ্যই সেটাকে মানে ছোট করার কোনো উপায় নেই। আর ওই ব্যাচের মধ্যে আসলে এই সাহসটা ছিল বলে তারা বিশ্বকাপটা জিতেছেন। এখানে আলোচনা সমালোচনা নানান কিছু হতেই পারে, কিন্তু এই যে সাহস দেখানো স্বাভাবিক। জয়সওয়ালের বয়স তো তখন 20-এর কম ছিল, শরীফুলেরও ঠিক তাই। তখনকার ওই সাহস দেখানোটাও ইম্পর্টেন্ট ছিল, এই জন্যই তারা বিশ্বকাপটা জিতেছে। তো এখন পর্যন্ত আমি যেটা বলছিলাম যে ওয়ার্ল্ড ক্লাস হয়ে যাওয়ার ব্যাপারটা, অন্তত এই চেষ্টাটা তারা করবেন। আর ক্রিকেট এমন একটা খেলা, এই আপস এই ডাউন, তো আপস ডাউনের এই খেলা তো চলতে থাকবে। আপাতত অস্ট্রেলিয়া টেস্টে ফিরি, আমার মনে হচ্ছে যে দাপুট একটা শুরুই করেছে ইন্ডিয়া, যেটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। আর ক্রিকেটটা অনেকখানি মোমেন্টামের খেলা, পুরো সিরিজে বোধ করি ভারত বেশ এগিয়েই গেল। অ্যাবসলিউটলি, ভারত সবশেষ 4টা বর্ডার গাভাস্কর ট্রফি জিতেছে, এবং এর মধ্যে 2টো অস্ট্রেলিয়ার মাটিতে, 2টো নিজেদের মাটিতে, এবং খানিকটা স্লাইট এজ তারা পাবে। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তারা সবশেষ 3টা ম্যাচে তারা হেরেছে, হোয়াইট ওয়াশ হয়েছে। আমার কাছে মনে হয় না সেটা খুব একটা ইম্প্যাক্ট ফেলছে বলে। ইন্ডিয়া এমন একটা টিম, চরম চাপের মুহূর্তে থাকার পরেও তাদেরকে দেখেছি আমরা বারে বারে ফাইট ব্যাক করতে। অস্ট্রেলিয়াও তাই। অস্ট্রেলিয়া আপনার মনে আছে নিশ্চয়ই 2003, 2007 দুটো বিশ্বকাপের আগেই কিন্তু তারা খানিকটা ব্যাকফুটে চলে গেছে। তারপর অ্যাজ ইউজুয়াল তারা বিশ্বকাপে যেভাবে খেলে সেভাবে করেই তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবং টেস্ট ক্রিকেটেও আমরা দেখেছি এভাবে ফাইট ব্যাক করতে। ফার্স্ট টেস্টে হয়তো বা তাদের বড় ব্যবধানে হারতে হচ্ছে, সেকেন্ড টেস্টে দেখবেন যে হু নোস ফাইট ব্যাক করতে পারে না অ্যাটেন্ডে। অস্ট্রেলিয়ার প্লেয়ারদেরও সেই ক্যাপাবিলিটি আছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ 2 দল, টেস্ট র্যাঙ্কিংয়েরও শীর্ষ 2 দল, ফাইনালের হয়তো বা 2 দলই ডিজার্ভ করতে পারে, বা কে জানে হয়তো অনেক পরিস্থিতির অদল বদল ঘটতে পারে। আমার কাছে মনে হয় না যে খুব একটা রোমাঞ্চের অভাব এই সিরিজে হবে বলে। একদম, মানে ক্রিকেটীয় রোমাঞ্চ যাকে বলে সবটুকুই পাওয়া যাবে এই সিরিজে। আর সেটা এখন পর্যন্ত তো পাওয়া গেলে প্রথম টেস্ট পর্যন্ত, সামনেও নিশ্চয়ই পাওয়া যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.